বন্ধুরা, স্টক মার্কেট থেকে যদি আপনি প্রফিট কামাতে চাইছেন সেক্ষেত্রে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে শিখতেই হবে। কারণ যতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এটাই ক্লিয়ার হবে না যে আপনি একটা খারাপ কোম্পানিতে ফেসে গেলেন কিনা, অথবা আপনার কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কি আছে, আপনার কোম্পানি ফিউচারে কেন গ্রোথ করবে, অথবা আপনার কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশনই বা কি আছে। আপনি তো হায়ার লেভেলেও কোম্পানিতে ফেসে যেতে পারেন। আর এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জানার জন্য আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে, যার মধ্যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, কোম্পানির ব্যালেন্স শিট এবং কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই 4টি পয়েন্টস ভালো করে বুঝতে পারলেই আপনি 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে পারবেন যে আপনার কোম্পানির অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল হেলথ কি আছে। আর এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে কোম্পানির ব্যালেন্স শিট। কারণ কোম্পানিটার কোয়ার্টারলি স্টেটমেন্ট ম্যানেজ করতে পারে, চাইলে কোম্পানিটার সেলসকেও বাড়িয়ে দেখাতে পারে এবং কোম্পানির প্রফিটকেও চাইলে কোম্পানি আনাপ শানাপ দেখাতে পারে। সেক্ষেত্রে আপনার কোম্পানির অ্যাকচুয়াল ইনসাইড ইনফরমেশন বের করার জন্য আপনাকে কোম্পানির ব্যালেন্স শিটটাকে একটু ভালো করে অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কি পজিশনে আছে, অথবা আপনার কোম্পানি ফিউচারে কেন গ্রোথ করবে। কারণ আপনার কোম্পানি যদি গ্রোথ করে তাহলেই আপনার শেয়ার প্রাইসও ফিউচারে গ্রোথ করতে বাধ্য। এবং আপনার কোম্পানির ভ্যালুয়েশন বের করার জন্য, মানে আপনার কোম্পানি বর্তমানে কি ভ্যালুয়েশনে রয়েছে, সেক্ষেত্রেও কোম্পানির ব্যালেন্স শিট আমাদের হিউজ পরিমাণে হেল্প করে থাকে। আর আজকের ভিডিওতে আমি আপনার সাথে ব্যালেন্স শিট অ্যানালাইসিসের একদম বেসিক থেকে স্টার্ট করে একদম এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টসে কোনো কোম্পানির ভেতর থেকে ইনসাইড ইনফরমেশন কি করে বের করতে পারবেন সেগুলোই শেখানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই যদি আপনি শেয়ার মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে এই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একবার বুঝতে অসুবিধা হলে, কোনো পয়েন্টস নিয়ে ডাউট থাকলে আমাকে কোশ্চেন করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর লাস্ট পার্টে গিয়ে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোনো কোম্পানির ব্যালেন্স শিটকে কি করে অ্যানালাইসিস করতে হয় একদম বেসিক থেকে স্টার্ট করব। যত আমরা ধীরে ধীরে আগের দিকে এগোবো তত আমরা ইনসাইড ইনফরমেশনের দিকে যাব, যে কোনো কোম্পানি কিভাবে ডেটা চুরি করতে পারে, অথবা কোনো কোম্পানির একেবারে ভেতরের ইনসাইড ইনফরমেশন বের করার প্রসেসগুলো আমি একটু লাস্টের দিকেই কভার করব। কারণ যারা ভিডিওটি প্রথম দেখছেন অথবা যারা একদম নতুন ইনভেস্টর, তাদের ক্ষেত্রে বেসিক থেকে না স্টার্ট করলে তারা বুঝতেই পারবে না যে কোনো কোম্পানিকে ইনডেপথ অ্যানালাইসিস কিভাবে করব। তো চলুন প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সার্চ করে নিচ্ছি। আমি স্ক্রিনার ওপেন করেছি, এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সার্চ করে নিলাম। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যালেন্স শিটের মধ্যে আমি আসলাম। এখানে ব্যালেন্স শিটের সবার আগে একদম বেসিক পয়েন্টসগুলো আমি কভার করব, তারপরে অ্যাডভান্স ইনসাইড ইনফরমেশন কি করে বের করতে পারবেন সেগুলো আমি ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে একটু আগের দিকে এগোবো। তো সবার প্রথমে ব্যালেন্স শিট যখন আপনি অ্যানালাইসিস করবেন, এখানে 3টে ইনফরমেশন থাকে: কোম্পানির ইকুইটি ক্যাপিটাল, কোম্পানির রিজার্ভ এবং কোম্পানির বড়োইং। এই 3টে সব থেকে ইম্পর্টেন্ট। কোম্পানির ইকুইটি ক্যাপিটালের মানে কি? ইকুইটি ক্যাপিটালে যদি আমি একদম সহজ মিনিং বলি, মনে করুন আমরা 10 জন মিলে আজ থেকে 20 বছর আগে একটা XYZ বিজনেস স্টার্ট করেছিলাম। তখন 20 বছর আগে আমরা যে ইনিশিয়াল ক্যাপিটালটা দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম, সেই 1 কোটি করে দিয়ে 10 জন মিলে 10 কোটি, সেটা হলো আমার কোম্পানির ইকুইটি ক্যাপিটাল, মানে ইনিশিয়াল ক্যাপিটাল যেটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করেছি। এবার কোনো কোম্পানির অ্যাকচুয়াল যদি আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েন, সেক্ষেত্রে কোনো কোম্পানির যদি ইকুইটি ক্যাপিটাল কন্টিনিউ বাড়ছে তাহলে সেটা বেসিক্যালি নেগেটিভ সাইন হতে পারে। কারণ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল বাড়ছে তার মানে কোম্পানি তার ইকুইটি ডাইলিউট করছে। তবে এখানে যদি আপনি ইনভেস্টর হন, কোম্পানির ইকুইটি ক্যাপিটাল ধীরে ধীরে অল্প বাড়তেও পারে, এটাকে অত ডিপলি দেখার প্রয়োজন হয় না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে কিনা। কারণ আপনার কোম্পানিটা যদি ভালো হয় তাহলে ভালো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। কোম্পানির রিজার্ভের মানে কি? মনে করুন আমার কোম্পানি এই যে 20 বছর ধরে বিজনেস করছে, বিজনেস করে যদি আমি কোম্পানি কন্টিনিউ বিজনেসে গ্রোথ করতে পেরেছি, তাহলে আমার কাছে রিজার্ভও বাড়বে, মানে আমার সেভিংস অ্যাকাউন্টে অথবা কারেন্ট অ্যাকাউন্টে আমার ক্যাপিটাল বাড়বে। তো নর্মাল একটা ভালো কোম্পানির রিজার্ভ কন্টিনিউ বাড়বে। যদি কোনো কোম্পানির রিজার্ভকে বাড়াতে পারছে না, তার মানে সেটা নেগেটিভ সাইন হিসেবেই দেখতে হবে। তারপরে আসছে কোম্পানির বড়োইং। বড়োইং এর মানে হচ্ছে কোম্পানির কাছে যদি কোনো ধার থাকে, ধরুন কোম্পানি ব্যাংকের থেকে কোনো ঋণ তুলেছে, সেটা কোম্পানির ধার। কোনো কোম্পানির যদি বড়োইং কন্টিনিউ বাড়ছে তাহলে সেটা নেগেটিভ সাইন হবে। আবার কোনো কোম্পানির বড়োইং যদি কন্টিনিউ কমছে
তাহলে সেটা পজিটিভ সাইন হবে, এটা নর্মাল ব্যাপার। কারণ কোম্পানির কাছে যত বেশি ধার নেওয়া থাকবে সেই ক্যাপিটালের উপর কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হবে, যে কারণে কোম্পানির প্রফিটে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আবার শুধু কোম্পানির বড়োইং বাড়লেই কিন্তু সেটাকে নেগেটিভ হিসেবে নেওয়া উচিত নয়। যেমন যদি আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিরই এক্সাম্পল দিই, তাহলে কোম্পানির রিজার্ভ তো কন্টিনিউ বাড়ছে, এখানে কোনো প্রবলেম নেই, পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির বড়োইং দেখি, তাহলে কোম্পানির 2021-এ বড়োইং ছিল 2,78,962 কোটি। সেখান থেকে বড়োইংকে বাড়িয়ে কোম্পানির 2024-এও যদি আমি দেখি, তাহলে 2,78,000 থেকে বেড়ে 3,57,000 কোটিতে চলে গেছে। তাহলে সেই হিসেবে কোম্পানির বড়োইং বাড়লো, সেটা কিন্তু নেগেটিভ সাইন। কিন্তু দেখতে হবে কোনো কোম্পানির বড়োইং বাড়লে পরেও সবার প্রথমে দেখবেন কোম্পানির ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে এই বড়োইংটা ম্যানেজেবল কিনা। কোম্পানির কাছে যতটা রিজার্ভ রয়েছে তার এগেনস্টে যদি আমি এই বড়োইংটা দেখি, তাহলে 8 লক্ষ কোটির এগেনস্টে 3 লক্ষ কোটি কোম্পানির বড়োইং ম্যানেজেবল পজিশনে আছে। কোনো কোম্পানির ইকুইটি ডিভাইডেড বাই কোম্পানির বড়োইং যদি দেখতে পাচ্ছেন কোম্পানি অ্যাভারেজ 40-45% আশেপাশে আছে, তাহলে কোম্পানি ম্যানেজেবল বড়োইং রয়েছে, কোনো অসুবিধা নেই। যেমন এখানে 8 লক্ষ কোটি কোম্পানির রিজার্ভ আছে, তার এগেনস্টে কোম্পানির 3,57,000 বড়োইং রয়েছে, তাহলে অ্যাভারেজ ধরুন 40-45% আশেপাশে, তো ঠিকঠাক পজিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার কোম্পানির যে বড়োইংটা বাড়লো, এখানে আপনাকে দেখতে হবে যে সেম টাইম পিরিয়ডে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করতে পারলো কিনা। যেখানে 2021-এ কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট ছিল 5,41,258 কোটি, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 9,68,747 কোটি করেছে। মানে কোম্পানি বড়োইং তো বাড়িয়েছে, কিন্তু বড়োইং বাড়িয়ে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে পারচেস করেছে, যেটা পজিটিভ সাইন। তাহলে কোম্পানির এখানে বড়োইং বাড়লেও কোম্পানি ফিউচারে বিজনেস গ্রোথের জন্য বড়োইং বাড়িয়েছে, এখানে কোনো নেগেটিভ সাইন নেই। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির নিচের সাইডে আসি, কোম্পানির অ্যাসেট সাইডে, তাহলে এখানে কোম্পানির সবার প্রথমে আমরা পাচ্ছি ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি আছে সেটা আগে সবার আগে দেখে নিই, কারণ ফিক্সড অ্যাসেট বাড়লে সেটা পজিটিভ সাইন। আমি যদি ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে টাচ করি, সবার প্রথমে রয়েছে ল্যান্ড, মানে কোম্পানি যে সমস্ত জমিগুলো পারচেস করছে সেটা কন্টিনিউয়াসলি দেখুন জমির পারচেস বাড়ছে, তার মানে কোম্পানি ল্যান্ড পারচেস করছে সেই ক্যাপিটাল দিয়ে, এটা পজিটিভ সাইন। তারপর রয়েছে কোম্পানির বিল্ডিং বাড়লে মানে অ্যাসেট বাড়ছে, পজিটিভ সাইন। কোম্পানির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কোম্পানির ভেহিকলস, কোম্পানির ইকুইপমেন্ট, কোম্পানির এই সমস্ত পয়েন্টসগুলো হচ্ছে কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে রয়েছে। তাহলে একদম সিম্পল পয়েন্টস, কোম্পানির ল্যান্ড বাড়ছে, কোম্পানির অ্যাসেট বাড়ছে, কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি কন্টিনিউ বাড়ছে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে কোম্পানি আজকে তো গ্রোথ করেছে, কোম্পানি ফিউচারের গ্রোথের উপর ফোকাস রাখছে। যেমন যদি আমি কোম্পানির 2023-24 অর্থবর্ষের ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির 2023-এ ফিক্সড অ্যাসেট ছিল 7,79,985 কোটি, যেটা এবছর বাড়িয়ে কোম্পানি 9,68,747 কোটি করেছে। তার মানে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, কারণ কোম্পানি ফিউচারের বিজনেসের উপর ফোকাস রাখছে। তো সিম্পল পয়েন্টস, কোনো কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি কন্টিনিউ বাড়ছে, তার মানে সেই কোম্পানি ফিউচারে গ্রোথ করবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানি ফিউচারে কেন গ্রোথ করবে, কারণ যেহেতু আপনার কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে, তার মানে আপনার কোম্পানির ফিউচারেও গ্রোথ আসবে। আর কোম্পানি যদি ফিউচারে গ্রোথ করতে পারে, তাহলে কোম্পানির শেয়ার প্রাইসও ফিউচারে গ্রোথ করবে। নেক্সট রয়েছে কোম্পানির সিডব্লিউআইপি। দেখুন কোম্পানি যে তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, মানে মনে করুন আমার কোম্পানি আজকে 100 কিলো XYZ প্রোডাক্ট ক্যাপাসিটি রয়েছে প্রোডাকশন করার। এবার আমার প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, তো আমি 100 কিলো থেকে 200 কিলো করতে চাইছি। সেক্ষেত্রে একটা ফ্যাক্টরিতে নাও হতে পারে, আমাকে যদি নতুন কোনো ফ্যাক্টরি ওপেন করতে হয়, সেক্ষেত্রে আমাকে সিডব্লিউআইপি করতে হবে, মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস। মনে করুন এবছর আমার একটা ফ্যাক্টরি ছিল, আমি ইনক্রিজ করে 2টো ফ্যাক্টরি করতে চাইছি, সেক্ষেত্রে সেকেন্ড ফ্যাক্টরিতে আমার ধরুন 10 কোটি টাকা ইনভলভ রয়েছে, সেখান থেকে প্রোডাকশন এখনো স্টার্ট হয়নি। যতক্ষণ পর্যন্ত সেই সেকেন্ড প্রোডাকশন মানে সেকেন্ড ক্যাপাসিটি থেকে আমার প্রোডাকশন স্টার্ট হয়নি, ততক্ষণ পর্যন্ত সেটা সিডব্লিউআইপিতে রয়েছে, মানে সেখান থেকে যেহেতু প্রোডাকশন স্টার্ট হয়নি, তাই সেটা এখন ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে। তো যে কোনো কোম্পানির যদি সিডব্লিউআইপি খুব বেশি থাকে, তাহলে সেটা খুব বেশি পজিটিভ সাইন। তার মানে সেকেন্ড কোনো প্রোডাকশনের জন্য কোম্পানি কাজ করছে, সেখানে এখনো ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে। যখনই ওয়ার্কিং প্রোগ্রেস কমপ্লিট হয়ে যাবে, সেটা সাথে সাথে ফিক্সড অ্যাসেটে যোগ হবে। তাহলে কোনো কোম্পানির ফিক্সড অ্যাসেট বাড়ছে, তার মানেও সেটা পজিটিভ সাইন। আবার কোনো কোম্পানির সিডব্লিউআইপি বাড়ছে, মানে সেটা ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলছে, কমপ্লিট হয়ে গেলে সেখান থেকেও ফিউচারে আমার আর্নিং আসবে, মানে ক্যাপাসিটি এক্সপেনশন করছি। তো ফিক্সড অ্যাসেট যত বাড়ছে সেটাও পজিটিভ সাইন, কোম্পানির সিডব্লিউআইপি যত বাড়ছে
সেটাও কোম্পানির ততই পজিটিভ সাইন। নেক্সট এখানে রয়েছে কোম্পানির আদার অ্যাসেট। আদার অ্যাসেটের মধ্যেও দুটো তিনটে ইনফরমেশন রয়েছে। আদার অ্যাসেটের মধ্যে সবার প্রথমে যদি আপনি কোনো কোম্পানির ইনভেন্টরিজ দেখেন, ইনভেন্টরিজের সিম্পল মানে হচ্ছে আপনি যে প্রোডাকশন করছেন, প্রোডাকশন করার সাথে সাথে প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাবে না, কিছুটা দিন আপনার গোডাউনে পড়ে থাকবে। তো যদি কোনো কোম্পানির ইনভেন্টরিজ কন্টিনিউয়াসলি হিউজ পরিমাণে বাড়ছে, তাহলে সেটা নেগেটিভ সাইন হতে পারে, কারণ আপনার প্রোডাক্ট যেগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলো ইনভেন্টরিজে পড়ে রয়েছে, বিক্রি এখনো বাড়ছে না, মানে বিক্রি এখনো হয়নি। তো ইনভেন্টরিজ যদি দেখছেন হিউজ পরিমাণে বাড়ছে, তবে সেটা নেগেটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির এখানেও ইনভেন্টরিজ রয়েছে, তবে এটা অ্যাভারেজ পজিশনে রয়েছে। নেক্সট পয়েন্টে কোম্পানির ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলস মানে হচ্ছে আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করছেন তাদের কাছ থেকে এখনো কি কোনো টাকা বাকি পড়ে রয়েছে। তো সেই হিসেবে কোনো কোম্পানির ট্রেড রিসিভেবলস যদি হিউজ পরিমাণে থাকে, তাহলে কিন্তু সেটা নেগেটিভ সাইন হতে পারে। তো কোনো কোম্পানির ট্রেড রিসিভেবলস কিন্তু থাকবেই। আপনি এমন কোনো কোম্পানি পাবেন না যে কোম্পানির ট্রেড রিসিভেবলস জিরো। কারণ আপনি যখন বিজনেস করছেন আপনার কাছে ইনভেন্টরিজও থাকবে, এটা নর্মাল ব্যাপার, আবার ট্রেড রিসিভেবলসও থাকবে, কারণ কিছু জায়গাতে আপনাকে বাকিতেও কারবার করতে হবে। তো সেই হিসেবে এবার যদি আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিটাকে আবার প্রথম থেকে অ্যানালাইসিস করি, তাহলে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করতে সক্ষম রয়েছে, এটা পজিটিভ সাইন। কোম্পানির বড়োইং এখানে অ্যাভারেজ ধীরে ধীরে বাড়লেও এটা উপর থেকে নেগেটিভ সাইন হলেও কোম্পানি তার ফিক্সড অ্যাসেটও গ্রোথ করতে পারছে, এবং কোম্পানি তার CWIP কেও কন্টিনিউয়াসলি লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। তার মানে কোম্পানির এই যে বড়োইংটা বাড়ছে, এটা কোম্পানি ফিউচারের গ্রোথের জন্য ইউজ করছে। তাহলে এই কোম্পানির এখানে সবকিছুই পজিটিভ রয়েছে। চলুন এবার একটা ফ্রেশ, ফার্স্ট ক্লাস অথবা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির ব্যালেন্স শিট কিরকম হতে পারে তার একটা এক্সাম্পল দিই। সেই হিসেবে এখানে আমি নেব ইন্ডিগো পেইন্টস কোম্পানিটা। যদি আমি ইন্ডিগো পেইন্টস কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ব্যালেন্স শিটের এক্সাম্পল। সবার প্রথমে যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে কন্টিনিউ কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিজার্ভ পোস্ট করে বসে আছে, এবং 905 কোটি রিজার্ভের এগেনস্টে কোম্পানির বড়োইংও কন্টিনিউ রিডিউস হয়েছে এবং একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। যেখানে কোম্পানির কাছে নিজের ক্যাপিটাল রয়েছে 900 কোটি, তার এগেনস্টে কোম্পানির কাছে বড়োইং রয়েছে মাত্র 20 কোটি। তাহলে এখানে ডেট টু ইকুইটি রেশিও হিসেবে কোম্পানি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে, অথবা নেগলিজিবল, নেই বললেই চলে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি, তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও কন্টিনিউ ইনক্রিজ করছে এবং উইদাউট বড়োইং ছাড়াই ফিক্সড অ্যাসেট গ্রোথ হচ্ছে। এটা হচ্ছে একটা পারফেক্ট ব্যালেন্স শিটের এক্সাম্পল। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে আসি, ভালো করে দেখুন কোম্পানির যদি আমি ল্যান্ড দেখি তাহলে কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। যদি আমি কোম্পানির বিল্ডিং দেখি, কন্টিনিউ নতুন নতুন বিল্ডিং ওপেন করছে, কারণ কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, যে কারণে কোম্পানি এক্সপেনশন করছে। যেখানে প্রিভিয়াস ইয়ারেও 2023-এ কোম্পানির কাছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 159 কোটি টাকা, যেটাকে এক বছরে ইনক্রিজ করে কোম্পানি 159 কোটি থেকে 411 কোটিতে পৌঁছে গেছে। তাহলে কোম্পানি কন্টিনিউ তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে পারচেস করছে। কেন? কারণ ইজিলি বোঝা যাচ্ছে যে কোম্পানি নিজের বিজনেসকে এক্সপেনশন করতে চাইছে, অথবা কোম্পানি নিজের বিজনেসে ফিউচারে গ্রোথের উপর ফোকাস রাখছে। যে কারণে কোম্পানির ফিক্সড অ্যাসেট, যেটা 2 বছর আগেও 265 কোটি ছিল, মাত্র 2 বছরের মধ্যে ইনক্রিজ করে 570 কোটিতে চলে গেছে। এবার দেখুন এখানে 265 কোটি যেই টাইমে কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল, সেখানে কোম্পানির CWIP কত ছিল? 251 কোটি। কারণ সেখানে কোম্পানির CWIP-তে কাজ চলছিল। যখনই CWIP কাজ শেষ হলো, সেটা কোম্পানির ফিক্সড অ্যাসেটের সাথে যোগ হয়েছে। তার মানে কোম্পানির অলরেডি 251 কোটির মধ্যে ম্যাক্সিমামটাই ধরতে পারেন 240 কোটির আশেপাশে কোম্পানির CWIP কমপ্লিট হয়ে গেছে, যে কারণে এটা কোম্পানির ফিক্সড অ্যাসেটের সাথে যোগ হয়েছে। তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট লাস্ট 2 বছরে দুগুণ করেছে। তার মানে কোম্পানি অতীতে যে লেভেলে গ্রোথ সেলসে করেছিল, মানে কোম্পানির টপ লাইনে যে গ্রোথ করেছিল, কোম্পানির ফিউচারেও তার সেলসকে ইনক্রিজ করবে, কারণ কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস রাখছে। এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ব্যালেন্স শিটের এক্সাম্পল। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজেবল পজিশনে রয়েছে, তা সত্ত্বেও কোম্পানির ফিক্সড অ্যাসেট দুগুণ করেছে। তাহলে এই কোম্পানি ফিউচারে তার সেলসকে আরও বেশি ইনক্রিজ করার জন্য প্রস্তুত নিচ্ছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একবার আসি, কোম্পানি হিস্ট্রিতে যে টপ লাইন গ্রোথ দেখিয়েছে, কোম্পানি ফিউচারে এখান থেকেও বাম্পার গ্রোথের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা কোম্পানির ব্যালেন্স শিট দেখেই বোঝা যায়। এবার এখানে যদি আমি আরও একটা কোম্পানি নিই, একটা খারাপ কোম্পানির এক্সাম্পল নিই, ধরুন এখানে আমি TTML কোম্পানিটা নিচ্ছি। TTML কোম্পানি, যদি আমি এই কোম্পানিটাকে দেখি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসলাম,
কোম্পানি তার রিজার্ভকে নেগেটিভ, আর এই নেগেটিভের অঙ্কটা কন্টিনিউ বাড়ছে, নেগেটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির বড়োয়িং দেখি, কোম্পানির রিজার্ভ তো নেগেটিভ রয়েছে এবং নেগেটিভের সংখ্যা বাড়ছে, তা সত্ত্বে কোম্পানি তার বড়োয়িংও কিন্তু কন্টিনিউ বাড়ছে, এটাও নেগেটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি, তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও রিডিউস করছে, তাহলে এটা হচ্ছে একটা খারাপ ব্যালেন্স শিটের এক্সাম্পল। অথবা আমি এখানে বেদান্তাও নিতে পারি, বেদান্তা হচ্ছে একটা পারফেক্ট খারাপ ব্যালেন্স শিটের এক্সাম্পল। যদি আমি বেদান্তা কোম্পানিটার মধ্যে আসি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে নর্মাল একটা ভালো কোম্পানির রিজার্ভ কন্টিনিউ বাড়বে, রিজার্ভ কমবে না। যদি আমি এই কোম্পানির রিজার্ভকে দেখি, তাহলে অতীতে তো কোম্পানির রিজার্ভ একটা স্টেবল পজিশনে ছিল, কিন্তু লাস্ট 2-4 বছর ধরে অ্যাকচুয়ালি কোম্পানির ডেটা চুরি করছে, যেটা আমি অন্য ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ কোম্পানি তার বড়োয়িংকে রিডিউস করে, মানে কোম্পানি তার রিজার্ভকে রিডিউস করে কোম্পানি এখানে রিটার্ন অন ইকুইটিকে ম্যানেজ করার চেষ্টা করছে। কোম্পানির নিজের পকেটের টাকাও এখানে রিডিউস হচ্ছে এবং কোম্পানির এখানে বড়োয়িংও কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। যদিও কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট বেড়েছে, কিন্তু ফিক্সড অ্যাসেট বাড়লেও কোম্পানি তার রিজার্ভকে এখানে ছেটে আধা করে দিয়েছে এবং কোম্পানি তার বড়োয়িংকেও দুগুণ করছে। দেখুন, আপনি রিজার্ভও বাড়াতে পারেন, কমিয়ে দিতে পারেন, আবার বড়োয়িংও বাড়তে পারে, কিন্তু এরকম খারাপ কন্ডিশনে যদি আপনার কোম্পানি খুব হাই ডিভিডেন্ড প্রোভাইড করছে, যেখানে এ কোম্পানি 9% ডিভিডেন্ড দিচ্ছে, এটা হচ্ছে একটা খারাপ ব্যালেন্স শিট। আপনার কোম্পানির যদি দেখতে পাচ্ছেন রিজার্ভ রিডিউস হচ্ছে, তা সত্ত্বেও কোম্পানি হাই ডিভিডেন্ড পে আউট করছে, তাহলে সেটা হচ্ছে একটা মোস্ট থার্ড ক্লাস ব্যালেন্স শিটের এক্সাম্পল। আচ্ছা, এখানে যদি আপনি কোনো ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করছেন, সেক্ষেত্রে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু বড়োয়িং যত বাড়বে সেটা কিন্তু তত পজিটিভ সাইন। আমি যদি এখানে একটা ব্যাংকিং কোম্পানি নিয়ে নিই, ধরুন এক্সাম্পল হিসেবে আমি এখানে জানা স্মল ফিনান্স নিয়ে নিচ্ছি। জানা স্মল ফিনান্স কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, যদিও এই কোম্পানিটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটিতে রয়েছে, যেটা আমি একটু পরে আপনাদের বোঝানোর চেষ্টা করব যখন আমি অ্যাডভান্স পয়েন্টস কভার করব। তো যদি আমি ব্যাংকিং কোম্পানির রিজার্ভ ব্যালেন্স শিটের মধ্যে আসি, তা দেখুন ব্যাংকিং কোম্পানি যদি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করতে পারবে, সেটা তত বেশি পজিটিভ সাইন। কারণ আমরা যখন কোনো কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস করি, বিশেষ করে ব্যাংকিং কোম্পানিতে, তখন এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফলকে বলা হয়ে থাকে কোম্পানির বুক ভ্যালু। আর যখন আমরা কোনো কোম্পানির বুক ভ্যালু ক্যালকুলেট করি, যদি সেটা প্রাইভেট সেক্টর ব্যাংক হয়, তাহলে 4 টাইমের নিচে যদি তার বুক ভ্যালু থাকে, তাহলে সে কোম্পানিটাকে রিজনেবল ভ্যালুয়েশন ধরে থাকে, মানে এখনো হাই ভ্যালুয়েশন যায়নি। তাহলে কোনো কোম্পানি তার রিজার্ভ, এটা হচ্ছে বুক ভ্যালুর বেস, এটাকে যত ফাস্ট ইনক্রিজ করতে পারবে, কোম্পানির বুক ভ্যালু তত বাড়বে। যেমন আমি যদি এই কোম্পানির উপরের দিকে আসি, তাহলে কোম্পানির এখানে বুক ভ্যালু কত রয়েছে? 342 টাকা। আর কোম্পানির কারেন্ট প্রাইস কত রয়েছে? 390 টাকা। তাহলে কোম্পানির বুক ভ্যালুকে যদি কোম্পানি খুব ফাস্ট গ্রোথ করতে পারে, তাহলে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুকে খুব ফাস্ট রিডিউস করতে পারবে। যে কারণে ব্যাংকিং কোম্পানি যদি তার বুক ভ্যালুকে ফাস্ট ইনক্রিজ করছে, তাহলে সেটা পজিটিভ সাইন। আর বুক ভ্যালুকে ইনক্রিজ করতেই হবে। কোনো কোম্পানি যদি বুক ভ্যালুকে ইনক্রিজ করতে অসক্ষম, মানে সক্ষম নয়, তার মানে বুঝতে পারবেন সে কোম্পানিটা নেগেটিভ সাইন, সেই কোম্পানির সাথে যাওয়া উচিতই নয়। কারণ ব্যাংকিং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক সব থেকে ইম্পর্টেন্ট। আর ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে তার বড়োয়িং বাড়বে, এটা নর্মাল ব্যাপার। কারণ ব্যাংকের কাজ হচ্ছে ধার নেওয়া। আমরা যে ফিক্সড ডিপোজিট করছি অথবা সেভিংসে টাকা রাখছি, সেই টাকাটাই কিন্তু ব্যাংকের জন্য বড়োয়িং। ব্যাংক তার বড়োয়িংকে যত ফাস্ট ইনক্রিজ করতে পারবে, কোম্পানি তার বড়োয়ারদের কাছে ততটাই মানে বড়োয়িং দিতে পারবে, মানে ক্যাপিটাল ধার দিতে পারবে। আর ধার দিয়েই কিন্তু কোম্পানি প্রফিট করছে। সেক্ষেত্রে ব্যাংকিং কোম্পানির বড়োয়িং যত বাড়বে, সেটাও তত পজিটিভ সাইন। আর রিজার্ভ তো খুব ফাস্ট বাড়তেই হবে। ব্যাংক তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করতে পারবে, তার ভ্যালুয়েশনকে তত ফাস্ট রিডিউস করতে পারবে, তো কোম্পানিটা তত অ্যাট্রাক্টেবল পজিশনে যাবে। এবার আসছি নেক্সট পয়েন্টে। দেখুন, কোনো কোম্পানির ব্যালেন্স শিটে আমি সেই কোম্পানিটার ব্যালেন্স শিটকে ইনসাইড ইনফরমেশন বের করেও, মানে ব্যালেন্স শিটটাকে একটু ডিপে ঢুকে অনেক ইনফরমেশন কিন্তু বের করতে পারি। বেসিক্যালি এখানে আমি অ্যাডভান্স পয়েন্টসে যাওয়ার আগে আরো একটা পয়েন্টস ক্লিয়ার করছি। যে কোনো কোম্পানি যদি তার বুক ভ্যালুর থেকে লোয়ার লেভেলে ট্রেড করছে, তাহলে সে কোম্পানিটা সস্তা। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে ডিসিবি ব্যাংক ওপেন করি, ধরুন এখানে ডিসিবি ব্যাংক ওপেন করলাম, তাহলে ডিসিবি ব্যাংকের বুক ভ্যালু রয়েছে 162 টাকা এবং কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 117 টাকা। তাহলে কোনো কোম্পানি যদি তার বুক ভ্যালুর থেকে লোয়ার লেভেলে রয়েছে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রির কোম্পানি হতে পারে, সে কোম্পানিটা সস্তা। যেমন এ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এই দুটোর যোগফল হলো আমার টোটাল কোম্পানির ইকুইটি। তো আমার ইকুইটি ব্যালেন্স যদি আমার টোটাল মার্কেট ক্যাপের থেকে বেশি হয়, তাহলে সেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। যেমন এ কোম্পানির টোটাল ইকুইটি কত আছে?
4,700 কোটি এবং 300 কোটি, আমি অ্যাভারেজ ধরে নিলাম 5,000 কোটি। তাহলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যদি 5,000 কোটির নিচে রয়েছে, তার মানে সেটা যে কোনো ইন্ডাস্ট্রির কোম্পানি হতে পারে। যদি সেই বিজনেসটা নেক্সট 10-20 বছর বন্ধ না হয়ে যায়, যদি অ্যাভারেজও বিজনেস থাকে, তাহলেও কোম্পানি এই 162 টাকা অবধি আসতে বাধ্য। এবার বেশ কিছু এরকম কোম্পানিও থাকে যে কোম্পানিগুলো কখনোই তার বুক ভ্যালু পর্যন্ত আসবে না। সেটা হচ্ছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি অথবা হোল্ডিং কোম্পানি। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি এখানে মহারাষ্ট্র স্কুটার নিয়ে নিচ্ছি। আমি যদি মহারাষ্ট্র স্কুটার কোম্পানিটা ওপেন করি, একটু ওয়েট করুন। মহারাষ্ট্র স্কুটার এই কোম্পানির বুক ভ্যালু রয়েছে 26,800 টাকা, মানে ধরুন 27,000 টাকা, এবং কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 9,000 টাকা। এগুলো একটা হোল্ডিং কোম্পানি অথবা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি। যখন আপনি কোনো কোম্পানির বিজনেসকে অ্যানালাইসিস করছেন, কোম্পানির রিড মোড অপশনে টাচ করলে দেখতে পাবেন কোম্পানি এখানে বিজনেসের রেভিনিউ স্প্লিটের মধ্যে 92% ইনভেস্টমেন্টের থেকে আসছে, আর এটা একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি, এখানে ক্লিয়ার কাট লেখাই রয়েছে। যদি কোনো কোম্পানি সেটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি অথবা হোল্ডিং কোম্পানি হয়, তাহলে সে কোম্পানি তার বুক ভ্যালু পর্যন্ত কখনোই আসবে না, বরঞ্চ সে 1/3 ভ্যালুয়েশনে ট্রেড করবে। এটা হচ্ছে এক্সাম্পল, এক্সট্রা পয়েন্টস আমি আপনাদের কভার করলাম। এবার আসছে ব্যালেন্স শিটের থেকে আমরা কোনো কোম্পানির অ্যাডভান্স অ্যানালাইসিস করে তার ভ্যালুয়েশন বের করতেও ব্যালেন্স শিট আমাকে হেল্প করতে পারে। এক্সাম্পল হিসেবে মনে করুন আমি এখানে রাজশ্রী সুগার নিয়ে নিচ্ছি। ধরুন একটু ওয়েট করুন, রাজশ্রী সুগার, যদি আমি রাজশ্রী সুগার কোম্পানিটাকে অ্যানালাইসিস করি, তাহলে এখানের ব্যালেন্স শিট আমাকে বেশ কিছু ইনসাইড ইনফরমেশন দিয়ে যাবে। আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসলাম, কোনো কোম্পানির অ্যাসেট সাইডের সাথে আমি সেই কোম্পানির টোটাল মার্কেট ক্যাপে কম্পেয়ার করেও কোম্পানির ভ্যালু বের করতে পারি। ধরুন কোম্পানির ফিক্স অ্যাসেটের মধ্যে প্লাসে টাচ করলাম। ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয়, ভিডিওতে 2-3 বার প্লেব্যাক করে দেখবেন। আশা করছি যথেষ্ট ইনসাইড ইনফরমেশন পাবেন, যেটা ওপেন প্ল্যাটফর্মে আপনি কোনো প্ল্যাটফর্মে পাবেন না, এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি। যদি আমি এখানে কোম্পানির ল্যান্ড দেখি, দেখুন ল্যান্ড হচ্ছে লিকুইড অ্যাসেট। এটা যে কোনো সময় আপনি লিকুইড করতে পারবেন, এবং যে প্রাইসে আপনার কেনা আছে যত দিন যাবে তার প্রাইস বাড়বে। এবার এই ল্যান্ডের ভ্যালুয়েশন দিয়ে আমি টোটাল কোম্পানিটার ভ্যালু বের করতে পারি। আমি সবার প্রথমে একবার যদি উপরে আসি, তাহলে এই রাজশ্রী সুগার কোম্পানিটা, এই কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 200 কোটি টাকা। তার মানে এই টোটাল কোম্পানিটাকে আপনি 200 কোটি ভ্যালু দিচ্ছেন। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে ভালো করে দেখুন কোম্পানির কাছে এখানে ল্যান্ড কত রয়েছে, 274 কোটি টাকা। তাহলে যে কোম্পানি 274 কোটি টাকা দিয়ে শুধু জমি পারচেস করেছে, এটা পারচেসিং প্রাইস, সে কোম্পানি কি করে 200 কোটিতে ট্রেড হতে পারে? এখানে আপনি ল্যান্ডের ভ্যালুয়েশন খুব সহজে বের করতে পারবেন। যেমন ধরুন এখানে 2021-এ কোম্পানি ল্যান্ড ছিল 76 কোটি টাকা, তো 2022-এ কোম্পানির ল্যান্ড কত হলো, 275 কোটি টাকা। তাহলে 2021-এ যদি আমার শুধু 76 কোটি রয়েছে, আর 2022-এ যদি আমার 275 কোটি হলো, তার মানে আমি 2022-এ কত কোটি টাকা ল্যান্ড পারচেস করলাম, অ্যাভারেজ 199 কোটি টাকা। তাহলে যে কোম্পানি 2022-এ 199 কোটি টাকা দিয়ে শুধু জমি পারচেস করেছে, সে কোম্পানির ভ্যালুয়েশন কি করে 200 কোটি হতে পারে? তার মানে আমি শুধু 2022-এ যে জমিটা পারচেস করেছি, আমার টোটাল কোম্পানিটাকে আমি আজকে সেম ভ্যালুয়েশনে পাচ্ছি। তার মানে এই কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেসের আদার্স ভ্যালুয়েশন পাচ্ছি না। তাহলে এখানে একটা ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। কোম্পানির কাছে বিল্ডিং রয়েছে, কোম্পানির কাছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রয়েছে, কোম্পানির কাছে ইকুইপমেন্ট রয়েছে, কোম্পানির কাছে ইনটেনজিবল অ্যাসেট রয়েছে, এগুলো যদি জিরো ধরে থাকি, তাহলে মিনিমাম 274 কোটি যে টাকা দিয়ে কোম্পানি জমি পারচেস করেছে, সেই অবধি তো কোম্পানি ভ্যালুয়েশন দাবি করতেই পারে। তো এইভাবেও আমরা কোনো কোম্পানির ভ্যালুয়েশন বের করতে পারি। আমি আপনার সাথে একটু স্ক্রিনে আসবো, স্ক্রিনে এসে আমি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের আরো একবার বোঝানোর চেষ্টা করছি। তো যদি ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি সাজেস্ট করবো প্রথম থেকে আরো একবার প্লেব্যাক করুন। আর আমি যদি পুরো পয়েন্টসটিকে একবার সামারাইজ করি, তাহলে আপনাদের আরো সহজ হয়ে যাবে। আপনারা আপনাদের পাশে আরো একটি ফোন নিতে পারেন, নিয়ে আমার পয়েন্টসগুলোকে মেলানোর চেষ্টা করবেন। আপনি যখন কোনো কোম্পানির ব্যালেন্স শিটকে অ্যানালাইসিস করছেন, নর্মাল ব্যালেন্স শিট, হেলদি ব্যালেন্স শিট কাকে বলবো? যে কোনো কোম্পানির রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হচ্ছে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রির কোম্পানি হতে পারে, কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ গ্রোথ করতে সক্ষম কিনা সেটা সবার আগে দেখুন। তারপরে কোম্পানি তার বড়োইংকে রিডিউস করছে কিনা। যদি কোনো কোম্পানি তার বড়োইংসকে কন্টিনিউ রিডিউস করছে, তার মানে কোম্পানির ডেট ফ্রি হতে চাইছে, যেটা খুবই পজিটিভ সাইন। তা সত্ত্বেও যদি কোম্পানির বড়োইং বাড়ছে, তার মানে সেটা নেগেটিভ নেবেন না। সেখানে দেখুন কোম্পানি তার ইকুইটি ক্যাপিটালের এগেনস্টে, মানে কোম্পানি তার রিজার্ভের এগেনস্টে, ওটা হচ্ছে বেস, তো সেই বেসের ইকুইটির এগেনস্টে
কোম্পানি তার বড়োইংটাকে ম্যানেজেবল পজিশনে আছে কিনা। যদি দেখতে পাচ্ছেন 50%-এর আশেপাশে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, তার মানে সেটা ম্যানেজেবল ডেট টু ইকুইটি, সেটাকে যে কোনো কোম্পানি ম্যানেজ করতে পারে। সেক্ষেত্রে দেখুন কোম্পানির বড়োইংটা যে বাড়লো, কোম্পানির ফিক্সড অ্যাসেট বাড়লো কিনা। যদি কোম্পানির বড়োইং ইনক্রিজের সাথে সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেটও বাড়ছে, কোম্পানির সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসেও কাজ বাড়ছে, তাহলে সেক্ষেত্রে বড়োইংটা পজিটিভ সাইড, মানে সেই বড়োইং নিয়ে কোম্পানি আজকে বিজনেস গ্রোথের কাজে লাগাচ্ছে, আর সেই গ্রোথটার কারণেই ফিউচারে কোম্পানির টপ লাইন বাড়বে, মানে কোম্পানির সেলস বাড়বে, সেলস বাড়লে কোম্পানির প্রফিট বাড়বে। তো বড়োইং বাড়লো, তার সাথে ফিক্সড অ্যাসেট বাড়লো, তাহলে সেটা পজিটিভ সাইড। আর দেখুন এগুলো যদি ভালো করে ম্যাচ করতে পারেন তাহলে আপনি ইজিলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করতে পারবেন। আমি ট্রাই করবো এর থেকেও অ্যাডভান্স পয়েন্টস আপনাদের ধীরে ধীরে কভার করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, কিভাবে কোনো কোম্পানিকে ভ্যালুয়েশন বের করবেন, কোনো কোম্পানিকে অ্যাডভান্স লেভেল A to Z অ্যানালাইসিস কি করে কমপ্লিট করবেন, আপনার কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটা কি করে বুঝতে পারবেন, এবং আপনার কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে কোনো ইউটিউব ভিডিও দেখে দেখে আপনাকে শেয়ার পারচেস না করতে হয়, অন্যের কনফিডেন্সে আপনাকে শেয়ার না কিনতে হয়, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে যদি ইনফ্লুয়েন্স না হয়ে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে বিশ্বাস্ত থাকে তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করবেন। আর আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।